ওকে, সবাইকে শুভেচ্ছা। আমার নাম তুষার, সারোয়ার তুষার। প্রথমত আমি যেটা মনোয়ার শামসী ভাই যে দিকে মনোযোগ আকর্ষণ করেছেন এবং রোমেল ভাইও, এই ব্যাপারে আমি একটু মানে যদিও এটার কোনো ক্ল্যারিফিকেশন হয় না, তারপরেও আমি আমার দিক থেকে একটু বলি যে এটা তো ভুলই, কিন্তু তারপরেও যেটা আমাদের একটা টার্গেট ছিল যে এটা যেহেতু কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশনের সাথে একটা সিরিয়াস এনগেজমেন্ট করতে চায়, আমাদের জন্য একটা আমি পার্সোনালি খুবই প্রেশার নিয়েছিলাম নিজের উপর যে এটা অগাস্টের মধ্যে বের করব। তারপর সেটা বের করতে করতে 1 সেপ্টেম্বর দিয়ে গেছে। তো সেই কারণে আমি যখন এখন এই পাতা উল্টাচ্ছিলাম বইটা বেরোয়ার পরে, তো আমার চোখে এক একটা যখন ছোট ছোট কিছু সূক্ষ্ম ভুল, প্রুফ রিডিংয়ের ভুল চোখে পড়ছিল, তখন এগুলো এক একটা সেলের মতো আমার বুকের মধ্যে বেঁধেছে আর কি। হ্যাঁ, ফলে এটা আমার চেয়ে কষ্ট আপনারা এটা মানে নিশ্চয়ই বুঝবেন যে আমার হচ্ছে সবচেয়ে বেশি এই ব্যাপারে কষ্ট। তো আমাকে এটা মনে করাই দিয়েন না, আমি এটা ভুলে থাকতে চাই আপাতত। এবং আমি কথা দিতে চাই যে এইটা নিশ্চয়ই এই বই যখন আমরা পরের বার আবার করব, আপাতত এটা পড়তে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এটা পরের বার যখন আমরা করব তখন হচ্ছে এইটার এই একদম 100% নির্ভুল একটা জায়গায় এটা থাকবে। এবং আমি খুবই থ্যাঙ্কফুল ফরহাদ ভাইয়ের কাছে যে এটা উনি যে কোনো ভালো প্রকাশনীকে দিতে পারতেন বাংলাদেশের, কিন্তু উনি এটা আমাদের কাছে দিয়েছেন এই জন্য যে উনি এটার একটা যেটা ওনার উদ্দেশ্য, যে বাংলাদেশের রাজনীতিতে একটা ইন্টারভেনশন তৈরি করা বা কোনো একটা ভূমিকা রাখা, ডায়ালগ তৈরি করা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যারা রাজনীতি করে বা রাজনীতি নিয়ে ভাবে। তো সেই জায়গা থেকে উনি মনে করেছেন যে এটার জন্য রাষ্ট্রচিন্তা একটা ভালো জায়গা হতে পারে। কারণ এটার আরও একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আপনারা এই বইয়ের শুরুতে কয়েক পাতা পড়লেই দেখবেন যে উনি বলেছেন যে এটা 2022 সালের জুলাই মাসে আমরা 2 দিন ব্যাপী একটা সেমিনার করেছিলাম। সেইখানে আমরা একটা সেশনের মানে কিনোট পড়ার জন্য ফরহাদ ভাইকে অনুরোধ করেছিলাম, উনি আমাদের অনুরোধ রক্ষা করেন। তখন উনি গণতন্ত্র একটি জীর্ণ রাজনৈতিক, ওই সেশনটার নাম ছিল গণতন্ত্র, আইন, সংবিধান ও গণতন্ত্র এরকম। তো কিন্তু ওইটাতে উনি যে পেপারটা আমাদেরকে দিয়েছিলেন সেখানে শিরোনাম ছিল এরকম যে গণতন্ত্র একটি জীর্ণ রাজনৈতিক বর্গ। তো যেটা কিনা এই বইয়ের ভূমিকায় এসে ঠেকেছে। তারপরে তখন উনি সেমিনারে প্রায় 40 পাতার উপরে একটা প্রবন্ধ সাবমিট করেছিলেন। তারপর ওইটার পরেই আমার মনে হয়েছিল যে এইটা একটা বই হওয়া উচিত এটা নিয়ে। তারপর আমি এটা নিয়ে ফরহাদ ভাইয়ের সাথে, আমি ফরহাদ ভাইকে এক ধরনের ফুসলানোর মধ্যে ছিলাম যে আপনি এটা নিয়ে লেখেন, আরও লেখেন, করেন। তো লিখতে লিখতে এইটা অনেক দিন পর্যন্ত গণতন্ত্র একটি রাজনৈতিক জীর্ণ বর্গ এই নামেই ছিল এই পাণ্ডুলিপিটা। তারপরে এটা লিখতে লিখতে ফরহাদ ভাই এটাকে গণ অভ্যুত্থান ও গণতন্ত্র একটি জীর্ণ রাজনৈতিক বর্গ এই জায়গায় গেছেন। তারপরে এটা এখন ফাইনালি আমরা এটা পাচ্ছি, যখন এটা পাণ্ডুলিপিটা মোটামুটি খসড়া আকারে, যেটা মে মাসের দিকে আমরা একটা মিনিমাম খসড়া যেটা তৈরি করা গেছিলো, যেটা আমাদের হাতে ছিল, সেইটার পরে আমার কাছে মনে হয়েছে, আমি এটা রোমেল ভাইয়ের সাথে আলাপ করছি, ফরহাদ ভাইয়ের সাথে আলাপ করছি, যে এইটার নাম আর ওই আগের জায়গায় থাকতে পারে না, এটা একটা অন্য নাম হতে হবে। ততদিনে ফরহাদ ভাই আমাদের সামনে এই যে গঠন, গণঅভ্যুত্থান, এই কথাগুলো আবার, গণঅভ্যুত্থান একটা খুবই পপুলার এবং খুবই পরিচিত শব্দ আমাদের কাছে, কিন্তু ফলে অনেক সময় যেটা হয় যে শব্দ আমাদের কাছে অনেক পরিচিত, আমরা ওইটা নিয়ে একটা আনথটের মধ্যে বসবাস করি, আমরা ওটা নিয়ে আর ভাবতে চাই না। যে আমরা যেহেতু জানি গণঅভ্যুত্থান মানে কি, গণের অভ্যুত্থান, কিন্তু এইটার যে এত বড় এবং এত বিপুল রাজনৈতিক দার্শনিক তাৎপর্য থাকতে পারে। আর এই বইয়ের সবচেয়ে বড় সিগনিফিক্যান্স হচ্ছে গণঅভ্যুত্থানকে শুধুমাত্র একটা রাজনৈতিক এবং দার্শনিক তাৎপর্যের জায়গা থেকে দেখেন নাই উনি, বা পলিটিক্যাল থিওরির জায়গা থেকে দেখেন নাই, সেটা তো উনি দেখেছেনই। তার বাইরেও উনি বলেছেন যে এইটা হচ্ছে যে কোনো নতুন আইনি ব্যবস্থা গড়ার একটা মুহূর্ত। এবং কোইন্সিডেন্টালি যে কারণে ওই যে শামসী ভাই একটা কথা বলতেছিলেন না, যে ফরহাদ ভাইয়ের তৎপরতা কিংবা ওনার সক্রিয়তা এই মাত্রার যে কোনো তরুণের জন্য এটা ঈর্ষান্বিত হওয়ার মতো ব্যাপার, এবং এটা মানে এর চেয়ে সত্য কথা হইতে পারে না। তার কারণ হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই শব্দগুলো জানতাম, আগেও জানতাম, আমি যেহেতু একটু টুকটাক পড়াশোনা করার চেষ্টা করি, এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার টাওয়ার শব্দগুলো আমার সামনে অনেক আগে থেকে হাজির ছিল, কিন্তু এটা কি মাঝে যায় আমাকে গ্রহণ করতে হবে সেটা আমি জানতাম না, এবং আমি ওইদিকে তেমন একটা ফিরিও নাই। মানে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, কনস্টিটিউটেড পাওয়ার, কনস্টিটিউটিং পাওয়ার, এই সমস্ত যে শব্দ, এগুলো শব্দ আকারে ছিল, কিন্তু এগুলোর খুব গভীরে আমার আগ্রহ হয় নাই। কিন্তু এইটা হচ্ছে নান আদার দেন ফরহাদ মাজার, যিনি আমাদেরকে এই জায়গায় ঠেলে দিয়েছেন, যে উনি বলতেছেন যে এইটা এখন যদি আধুনিক গণতন্ত্র বর্তমানে যেখানে আছে, এবং আমাদের মতো যারা একসময় কলোনাইজড ছিল যে সমস্ত রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোকে আজকে মডার্ন পলিটিক্স, মডার্ন ডেমোক্রেসি এবং মডার্ন স্টেট,
ইভেন ক্যাপিটালিজমের যে সমস্ত এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটা যদি ঠিক মতো বুঝতে হয়, সেটা যদি আমরা ঠিক মতো এর প্রতি যদি আমাদের জাস্টিস করতে হয় নিজেদের প্রতি এবং এই শব্দগুলোর প্রতি, এই ধারণাগুলোর প্রতি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার আইডিয়াটা বুঝতে হবে। তো এইভাবে আমার কাছে আসার পরে আমি কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে যত আর্টিকেল পেয়েছি, মানে এক সার্চের মধ্যে যতগুলো পাওয়া যায়, যতগুলো বই পেয়েছি, এগুলো আমি মোটামুটি পড়ার চেষ্টা করতেছি। এবং যেটা হচ্ছে আমি এই বইয়ে দেখলাম যে যদিও এটা বই হওয়ার পরে আমি আর পড়ি নাই, এটা আমি প্রথমত অ্যাপোলজি করি, বই পড়ার আগে আমি নিশ্চয়ই এর সাথে ঘোরতরভাবে জড়িত ছিলাম। এখন আমি দেখলাম, আর যেটা হয় যে এরকম ঠিক করতে গিয়ে পড়া আর পাঠক হিসেবে পড়া দুটোতে একটা পার্থক্য আছে। ফলে পাঠক হিসেবে পড়ার যে স্বাদ, এটা আমার নষ্ট হয়েছে এই বইয়ের ক্ষেত্রে, এটা আমার একটা ক্ষতি আমার দিক থেকে। এখন আমাকে এটা পাঠক হিসেবে পড়তে হবে। তা আমি আজকে গত 2 দিন ধরে, এর মধ্যে সময় পাই নাই, এই বইটা বের হওয়ার পরে 1 তারিখে বের হয়েছে, আজকে হচ্ছে 15 তারিখ, এর মধ্যে আমি আসলে সময় পাইনি এটা পাঠক হিসেবে পড়ার। কিন্তু এই 14 দিনের মধ্যে আমি এই বইয়ের মধ্যেই ছিলাম ঘোরতরভাবে। যেটা কীভাবে, সেটা হচ্ছে আমাকে এটা নিশ্চিত করতে হয়েছে, আমি এটার ব্যাপারে আই ওয়াজ ভেরি ডেসপারেট যে এই বইটা যেন পাঠককে যে কোনো জায়গা থেকে সে একটা কনভেনিয়েন্ট কায়দায় যেন বইটা তার কাছে যায়। বাংলাদেশে এমনিতে বই পুস্তক আপনারা এগুলো জানেন যে কি কঠিন, বইয়ের জায়গা খুব সীমিত। ঢাকায় শাহবাগে পাওয়া যায়, যে কোনো একটা জেলা শহর থেকে একটা ভালো বই ম্যানেজ করা ইটস ভেরি টাফ, তো অনলাইনের উপর নির্ভর করতে হয়। তো আমি এটা একদম 100% ভিজিলেন্ট থাকার চেষ্টা করেছি যে ঢাকার সমস্ত গুরুত্বপূর্ণ বইয়ের দোকানে এই বই যাবে এবং অনলাইনে যদি কেউ কিনতে চায় সে যেন সহজেই কিনতে পারে। তার ফলে আমি এটা বইটা এই বের হওয়ার পর না পড়লেও এই বইয়ের মধ্যেই আমি ছিলাম, এই বইয়ের মধ্যেই আমার বসবাস করতে হয়েছে। তো এখন আমি এই কালকে থেকে এই বইটা যখন আবার উল্টাচ্ছিলাম, একটা তো বললাম যে যখন এই যে টুকটাক ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো, সূক্ষ্ম ভুলগুলো চোখে পড়তেছিল, তখন এগুলো এক একটা আমার বুকের মধ্যে সেলের মতো বিঁধতেছিল। কিন্তু এরপরে আমি যেটা দেখলাম যে উনি যেটা ফরহাদ ভাই এখানে একটা জায়গায় করছেন যে 100 কত পাতায় যেন, যে উনি এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার এটাকে একটা এই গণ অভ্যুত্থান ধারণাটাকে উনি দার্শনিক ধারণার বাইরেও একটা জুরিডিকো পলিটিক্যাল ধারণা হিসেবে হাজির করছেন আমাদের সামনে, মানে একটা আইনি রাজনৈতিক ব্যাপার হিসেবে হাজির করছেন। এটা আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে। এগুলো শুধু শব্দের ব্যাপার না যে একটা হলো দার্শনিকভাবে বোঝা আর একটা হলো আইনি রাজনৈতিকভাবে বোঝা, এই কথাগুলোর মানে কি, এগুলোর খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স আছে, যেগুলো আমরা বুঝি না বলে আমাদের রাজনৈতিক দলগুলো বা আমরা যারা রাজনীতির সাথে থাকার চেষ্টা করি, আমরা এগুলো ঠিকঠাক মতো বুঝি না বলে আমরা অনেক পিছিয়ে থাকি, আমাদের যা কর্তব্য সেটা আমরা ভুল করি। এই আইনি রাজনৈতিক ব্যবস্থা আকারে, মানে সেটার একটা মুহূর্ত আকারে বা সে ডিপার্চিং পয়েন্ট আকারে গণ অভ্যুত্থানকে হাজির করা একটা খুবই বড় ব্যাপার। কারণ এটা না হলে যেটা হয় সেটা হচ্ছে আপনার একটা রাষ্ট্র থাকতে পারে, কিন্তু সেই রাষ্ট্র হচ্ছে, এবং বাংলাদেশে একটা রাষ্ট্র আছে, আমরা সবাই জানি আমরা একটা রাষ্ট্রের দোর্দণ্ড প্রতাপের মধ্যেই আসলে আছি। কিন্তু মানে আমরা তো বুঝতেই পারতেছি আমাদের এই 50 বছর জার্নিতে যে খুব বড় রকমের কোনো একটা ঝামেলা বা ঘাপলা হয়ে গেছে, যেটা আমরা নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, কিন্তু খুব কাছে যাচ্ছে না হয়তো, বা প্রবলেমের খুব কাছে যাচ্ছে না। কিন্তু আমাদের যেহেতু এখনও আমাদের এটা সৌভাগ্য এবং শ্লাঘার ব্যাপার যে আমাদের যেহেতু এখনও ফরহাদ মজহার বলতে কেউ একজন এখনও জীবিত আছেন এবং আমরা তার পাশে বসে কথা বলতে পারি, এইটার একটা গুরুত্ব হচ্ছে এই যে শামসি ভাই বলতেছিলেন যে আমি তো তাকে রেডিকাল বলবো, এবং রেডিকাল শব্দটার একটা নেগেটিভ কনোটেশন আছে। আমার কাছে মনে হয় যে রেডিকাল মানে হচ্ছে মানে কোনো একটা প্রশ্নের, কোনো একটা যে কোনো সমস্যার একদম গোড়ায় হাত দেওয়ার চেষ্টা করা, এটাই হলো রেডিকাল হওয়ার মানে। তো ফরহাদ মজহার বরাবর ওইটাই করছেন যে আমাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই বাংলাদেশ বলতে যে রাজনৈতিক, ওনার ভাষায় যে রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব 71-এ হয়েছিল, কিন্তু তাকে যে গঠন করার যে কর্তব্যটা আমাদের সামনে হাজির ছিল সেটা আমরা সারতে পারি নাই, আমরা সেটা হয় বুঝতে পারি নাই কিংবা আমরা বোঝার চেষ্টাও করি নাই। এখন আমাদেরকে উনি বলছেন যে রাজনৈতিকভাবে গঠন হতে হবে। তো এইটা আমার কাছে মনে হয় যে একটা ওনার ভাষায় যদি বলি যে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিশ্বসভায় আমরা কি করে টিকে থাকব, এইটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে এই প্রশ্নের দিকে আমরা বারবার ফিরতে হবে, এবং তখনই এই কনস্টিটিউটেড পাওয়ার এই প্রশ্নগুলো এত জরুরি হয়ে ওঠে। মানে খুব সিম্পলি বললে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হচ্ছে, উনি বলছেন যে প্রথমত এটা বোঝা দরকার, আমি রিসেন্টলি জুডিথ বাটলার পড়তেছিলাম, উনিও একই কথা বলতেছেন। তখন আমার কাছে মনে হয় কি যে আরে কি আশ্চর্য যে এটা আমাদের তো ধরেন এক ধরনের কলোনিয়াল হ্যাংওভার তো আমাদের মধ্যে আছে, এটা তো অস্বীকার করা যাবে না। যারা ইংরেজিতে লেখেন, যারা পশ্চিমের থিঙ্কার, তাদেরকে অনেক বড় মনে হয়, আর আমাদের পাশে যিনি বসে আছেন তাদেরকে তো আমরা আমরা অনেক সময় গুরুত্ব দিতে পারি না, মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না বলে না, ওইরকম একটা ব্যাপার হয়। তো জুডিথ বাটলার পড়তে গিয়ে আমি দেখলাম উনি বলতেছেন যে কোনো একটা গিভেন পপুলেশন মাত্রই পিপল না। আমাদের রাজনীতির আপনি যদি বলেন যে প্রথম সমস্যা কী, তাহলে আমি বলবো যে
আমাদের রাজনৈতিক দলগুলো মনে করে যে আমাদের দেশে 18 কোটি মানুষ আছে, এরাই হচ্ছে পিপল। আজকে সকালবেলা ফরহাদ ভাই এখানে আলাপ করতেছিলেন যে সিরাজুল আলম খান কিংবা ভাসানীর ব্যাপারে ওনার মূল্যায়ন হচ্ছে যে তারা বুঝতেন যে পিপল ব্যাপারটাকে বানাইতে হয়, এটা তৈরি হয়ে থাকে না, এটাকে তৈরি করতে হয়। আমাদের পলিটিক্যাল চিন্তাভাবনার একটা প্রধান সমস্যা হচ্ছে আমরা পপুলেশন আর পিপলের ফারাক বুঝি না। দ্বিতীয় সমস্যা হচ্ছে পিপল যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হয়, এবং ওই যে জুডিথ বাটলার উনি বলতেছিলেন যে এইটা হচ্ছে এমন একটা গ্যারাকল, এই পিপল ধারণাটা আধুনিক রাজনীতিতে, যে আপনার এটা যারা প্রো পিপল রাজনীতি করতে চায় তাদের জন্য একটা মহা মুশকিলের বিষয়, বাট ইউ কান্ট অ্যাভয়েড। সেটা কি? সেটা হচ্ছে যে পিপল একটা এক্সট্রা পার্লামেন্টারি ফোর্স অ্যাকর্ডিং টু জুডিথ বাটলার, যেটা অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই যে সার্বভৌমত্ব নিয়ে তর্ক, এই যে গণতন্ত্র নিয়ে ফরহাদ মজহারের তর্ক, এবং মনে হবে যেন আরে বাবা একটা লোক গণতন্ত্রকে খারিজ করে দিচ্ছে, নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। কিন্তু আপনি যদি মানে একটা ডিপার রিডিংয়ের মধ্যে যান, তাহলে উনি আসলে একটা তর্ক করতেছেন যে গণতন্ত্র, সার্বভৌমত্ব এগুলো রাষ্ট্রের কাছে গচ্ছা দিয়েন না, তাহলে বিপদ হবে। উনি পিপলের জায়গা থেকে একটা তর্ক করছেন। সেইখানে আমার একটা মানে অবজারভেশন আছে যে আমার কাছে মনে হয় যে ফরহাদ ভাই মাঝে মাঝে পিপলের এত বেশি পিপলের পক্ষে থাকতে যান যে রাষ্ট্র প্রাতিষ্ঠানিকতা এগুলোকে একটু গৌণ হয়ে যায়। তো সেইখানে যদিও ফরহাদ ভাই গঠনের কথা বলতেছেন, এবং আমি তো মনে করি যে কোনো বড় রাইটার, যে কোনো গ্রেট থিঙ্কারের একটা প্রধান ব্যাপার হচ্ছে যে তাকে আপনি তার বিরুদ্ধে পড়তে পারবেন। উনি এমন সব বন্দোবস্ত উনার লেখার মধ্যে বা কাজের মধ্যে রাখেন যে তাকেই তার বিরুদ্ধে ব্যবহার করা যায়। তো যেই জন্য হচ্ছে ফরহাদ ভাই, তো রোমেল ভাই বলছিলেন যে উনি তো মানে রাইটার ফরহাদ মজহার, এই বইয়ের রাইটার ফরহাদ মজহার ইজ ডেড নাও, বা অথর ফরহাদ মজহার ইজ ডেড। সো আমরা এই বইকে কীভাবে পড়বো, কীভাবে ব্যবহার করবো, ইট ইজ আপ টু আস। তো সেইখানে আমার কাছে মনে হয় যে এই বইয়ের অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আমাদেরকে আমরা বারবার ব্যবহার করতে পারবো। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার ধারণাটা, যেটা আমি বললাম যে পপুলেশন এবং পিপল এক ব্যাপার নয়, আবার পিপল মাত্রই কনস্টিটিউয়েন্ট পাওয়ার না। যেটা দেখবেন এই বইয়ের একদম পিছনে যে কথাটা লেখা আছে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পিপলকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হয়ে উঠতে হয়, বা গাঠনিক ক্ষমতা, বাংলায় এটা, ইংরেজিটা আছে, এটা বাংলাটা অনেক ভালো। গাঠনিক ক্ষমতা শব্দটা অনেক সুন্দর, বোঝা যায় যে এমন একটা ক্ষমতা যেটা গঠন করবে, হ্যাঁ, যার মধ্যে একটা গাঠনিক ক্ষমতা থাকবে, সামর্থ্য থাকবে। তো এইটা উনি বলতে চান যে যদি আপনি এটা আমাদের এখানে যারা ধরেন, আমি নিজেও একটা পলিটিক্যাল প্রসেসের সাথে আছি, বা এখন বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, এই কথাগুলো প্রায় কমন সেন্সিক্যাল হয়ে যাচ্ছে যে রাষ্ট্র সংস্কার করতে হবে, মেরামত করতে হবে, হুইচ ইজ গুড। এবং এটা ফরহাদ ভাই নিজেও এখানে বলেছেন যে এটা কৌশলগতভাবে এটা এই পর্যন্ত যে আসা গেল কথাটা, এটা একটা অগ্রগতি। কিন্তু এইখানে থেমে থাকা যাবে না, কারণ যারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন তাদেরও দুইটা ব্যাপার আমি বলবো। একটা হলো বিএনপির রাষ্ট্র সংস্কার। বিএনপির রাষ্ট্র সংস্কার ইজ নাথিং বাট সংশোধন সংবিধানের। বিএনপি রাষ্ট্র সংস্কারের কথাটা গ্রহণ করেছে, মেরামত করবে বলে বলছে, কিন্তু তারা যে প্রক্রিয়ায় করবে, তাদের যদি আপনি ডকুমেন্টগুলো দেখেন, তারা আসলে পার্লামেন্টে যাবে এবং পার্লামেন্টে গিয়ে আবার ব্রুট মেজরিটির বলে কতগুলো সংবিধানের সংশোধনী করবে। তো সেটা তো আমাদের প্রবলেম, সংশোধনী তো আমাদের দেশে প্রবলেম না, মানে সংশোধনী আমাদের দেশে প্রবলেম। আমরা যে এতগুলো সংশোধনী করলাম, এইটাই আমাদের প্রবলেমকে আজকে এই পর্যন্ত আনছে। ফলে বিএনপি নতুন কিছু বলে নাই, নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে সংস্কারের কথা শব্দ হিসেবে ওটা আনছে। আর এর বাইরে আরেকটা সংস্কারের আইডিয়া কোনো রাজনৈতিক দল, যদিও তারা সংখ্যায় বা আকারের দিক থেকে খুব বড় না, কিন্তু তারা রাজনীতিতে খুব সিরিয়াসলি আছে এবং তাদের সততা বা ডিভোশন আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু ওইখানে সংস্কারের যে আইডিয়া, সেইখানে আমার একটা ক্রিটিক হচ্ছে, যদি আমি নিজেও সেই প্রসেসের সাথে জড়িত, কিন্তু আমার একটা ক্রিটিক হচ্ছে যে তাদের ডকুমেন্টের মধ্যে তারা বলছেন যে আমরা গণক্ষমতা করতে চাই। স্পিরিটের দিক থেকে গণক্ষমতা কিন্তু গণসার্বভৌমত্বের অনেক কাছাকাছি, কিন্তু তারা যে প্রস্তাবনা আপনার সামনে হাজির করেছে যে আমরা রাষ্ট্রের 7টা প্রতিষ্ঠান বা 7টা অর্গ্যান, এগুলোকে আমরা সংস্কার করব এবং থ্রু আ প্রসেস, সেখানে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলে না, কিন্তু কনস্টিটিউয়েন্ট রিফর্ম অ্যাসেম্বলির কথা বলে। কিন্তু আমার মানে এখানে ক্রিটিকটা হচ্ছে, আপনি যদি রাষ্ট্রের এই সংস্কারগুলো করেন তাহলে সেটা রাষ্ট্র হবে, একটা আরও ফাংশনাল রাষ্ট্র হতে পারে, কিন্তু সেটা গণক্ষমতা হবে না। কারণ কনসেপচুয়ালি এটা খুবই ইম্পর্টেন্ট যে মানে একদিকে হচ্ছে মডার্ন পলিটিক্সের এই যে ব্যাপারটা, একদিকে তার কনস্টিটিউয়েন্ট পাওয়ারের দিক, একদিকে তার পিপলের দিক, আরেকদিকে তার রাষ্ট্রশক্তির দিক। এটা যদি অন্তত কনসেপচুয়ালি আমরা আলাদা না রাখতে পারি সবসময়, এবং এটা কখনোই এই গ্যাপটা পুরোপুরি মিট আপ হচ্ছে না।
ইভেন আপনি একটা সর্বোচ্চ ফেয়ার ইলেকশনের মধ্য দিয়েও যদি, যেখানে কিনা 100% পিপল, মানে যাদের ভোটিং রাইটস আছে তারা 100% পিপল ভোট দেয় এবং সেই ভোটের সুষ্ঠু রিপ্রেজেন্টেশন ঘটে এবং সেইটার ভিত্তিতে একটা পার্লামেন্ট গঠিত হয়, তারপরেও জুডিথ বাটলার সহ, হানা আরেন্ট সহ আপনাকে এরা সবাই বলবে তারপরেও পিপল এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ার একটা আলাদা ক্যাটাগরি, যাকে আপনার সবসময়, কারণ না হলে যখন ওই রাষ্ট্রটাই, আমাদের বাংলাদেশ রাষ্ট্র তো একটা বিরাট ম্যান্ডেটের ফসল। 70-র ইলেকশনে আওয়ামী লীগকে এত বিপুল পরিমাণ, ওই ইলেকশন কিন্তু আওয়ামী লীগকে মানুষ যে আওয়ামী লীগ সংসদে যাবে সেটার রায় না, আপনি দেখবেন, কারণ তাহলে 50% আর 40% এরকম হইতো। এত বিপুল পরিমাণ রায়ের একটা অন্য তাৎপর্য আছে। তার মানে বাংলাদেশ একটা বিপুল পরিমাণ গণরায়ের প্রতিফলন আমরা বলতে পারি। কিন্তু তারপর তো সেই রাষ্ট্রটা তার জার্নির মধ্যে দিয়ে আজকে এখানে এসে ঠেকছে এবং আমাদের মুখোমুখি দাঁড়াইছে। তাহলে আমরা যদি তার বিরুদ্ধে দাঁড়াই, যেটা ফরহাদ ভাই বলতেছেন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, তা আজকে আমরা ধরে নেই যে পিপল ধারণাটা কমপ্লিটলি রিয়েলাইজড হয়, কমপ্লিটলি বাস্তবায়িত হয়ে যায় কিংবা কমপ্লিটলি ডিজলভড হয় একটা কোনো খুবই সুষ্ঠু প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া কিংবা সুষ্ঠু ইলেকশনের মধ্য দিয়ে, তাহলে আজকে আমরা কিন্তু কোনোভাবে ইয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি না, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে পারি না, যদি আমরা এটাকে কনসেপচুয়ালি আলাদা না রাখি। তো সবসময়ই, কারণ এইটাই হচ্ছে পিপলের লেজিটিমেসি, যে সে সবসময় যখনই কোনো রাষ্ট্র লেজিটিমেসির ক্রাইসিসের মধ্যে পড়বে, আজকে আমরা বলতেছি যে বাংলাদেশে এখন যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে তাদের কোনো লেজিটিমেসি নাই, তাদের একটা সাংবিধানিক লিগ্যালিটি আছে, তারা আইনগতভাবে বৈধ, বারবার বলতেছে কিন্তু। এবং এই যে প্রেসিডেন্ট মার্গারেট ট্যাকর এরা আসলো, ফরাসি প্রেসিডেন্ট এরা আসলো, তখন দেখেন পত্রিকাগুলো ডিস্টর্টেড নিউজ করতেছে কিভাবে, যে ম্যাক্রো সাহেব নাকি বলে গেছেন যে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে যাওয়া যাবে না। এই যে বারবার একটা কথা আপনার সামনে আনে, যে এবং যারা আইনি প্যারাডাইমের মধ্যে রাজনীতিকে ভাবতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা বড় ডিলেমা, যে যদি কনস্টিটিউশনের বাইরে যাওয়া না যায় তাহলে আমি কীভাবে করব। তখনই হচ্ছে এই যে লেজিটিমেসির প্রশ্নটা আসে, যে যখন পিপলের লেজিটিমেসি নাই, এমন কোনো সাংবিধানিক বন্দোবস্ত সেটা আইনগতভাবে বৈধ হলেও তার কোনো লেজিটিমেসি মানে অন্য অনেকগুলো দিক থেকে থাকে না। এবং আমরা আজকে সেই জায়গায় ধরেন নানাভাবে 2008 সালে যে গভর্নমেন্ট ক্ষমতায় এসেছিল, সে তার ব্রুট মেজরিটির ফলে অনেকগুলো সংবিধান সংশোধন করছে এবং এটা বাংলাদেশ সংবিধানে আছে যে আপনার কাছে 2/3 থাকলে আপনি সংবিধান নিয়ে যা খুশি করতে পারবেন। তো তখন তো সেটা আইনগতভাবে বৈধ হয়, যদি আইন ইজ ইকুয়াল টু ন্যায্যতা আমরা না বুঝি, এটা যদি আমাদের বোঝাপড়া না হয়, তাইলে আইনগতভাবে অনেক কিছুই বৈধ হইতে পারে, কিন্তু সেটা তার মানে যে ন্যায্য হবে এমন কোনো কথা নেই। এবং এইখানেই হচ্ছে এই কনসেপ্টগুলোকে আলাদা রাখা এত জরুরি, কারণ মাঝে মাঝেই আপনাকে এই পিপলের পাওয়ারটাকে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে ব্যবহার করতে হবে যখন কিনা এই রাষ্ট্র আপনার বিরুদ্ধে এসে দাঁড়াবে। তো এরকম অনেকগুলো জিনিস এই বইয়ের মধ্যে আছে, যেমন বাংলাদেশে অনেক দল আছে, কিন্তু এই বইয়ের শিরোনাম হচ্ছে বাংলাদেশে গণরাজনৈতিক ধারার বিকাশ প্রসঙ্গে এই বইয়ের শিরোনাম। তার মানে আকাঙ্ক্ষার দিক থেকে এই বইটা বলতে চায় যে আমাদেরকে একটা গণরাজনৈতিক ধারা করতে হবে, এবং গণরাজনৈতিক ধারা মানেই হচ্ছে এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গাঠনিক ক্ষমতা তৈরি করে যে রাজনীতি তার দিকে যাওয়া, সেটাকে নির্বাচন সর্বস্বতার দিকে না ঠেলে দেওয়া। যেখানে হচ্ছে ফরহাদ ভাই বলতে চান অনেক সময় যে আপনারা তো ঘোড়ার আগে গাড়িকে দিয়ে দিতেছেন, এবং এখানে উনি তো নির্বাচনের বিরুদ্ধে না, যেটা অনেকে আমাদের দেশে তো আমরা অনুমানের উপর অনেক কথা বলি, অনেকে ফরহাদ ভাই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াইছেন, এই মুহূর্তে আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াইছেন এরকম যে বলতে চান, কিন্তু যিনি পরিষ্কারভাবে তার বইয়ের মধ্যে বলছেন যে আমাদের কাজ শুধুমাত্র ফ্যাসিবাদ কীভাবে ফ্যাসিস্ট শক্তিতে পরিণত হয়, মানে একটা দেশে আইডিয়ালি বা ইডিওলজিক্যালি ফ্যাসিবাদ থাকতেই পারে কিন্তু তাতে ফ্যাসিস্ট শক্তি হয়ে যাবে না, কিন্তু সেটা কখন হয় একটা ফ্যাসিস্ট শক্তির রূপ ধারণ করে, আবার ফ্যাসিস্ট শক্তি থাকলেই সেটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার দিকে টার্ন করবে না। কিন্তু বাংলাদেশে যে পুরোটাই ঘটে গেছে, উনি তো আপনাকে চূড়ান্ত কথা বলতেছেন যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার উৎখাত করাটাই হচ্ছে এখন কর্তব্য, শুধু ফ্যাসিস্ট শক্তির উৎখাত না। তাহলে এক দফা এক দাবি অমুক তুই কবে যাবি, এইটা দিয়ে সর্বোচ্চ আপনি ফ্যাসিস্ট শক্তির উৎখাত করতে পারেন। কিন্তু উনি আপনাকে বলতেছে এখানেই কাজ শেষ হবে না, কারণ ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে আমরা পড়ে গেছি, যে আইন, সংবিধান, অন্যান্য আরও কতগুলো বাঙালি জাতিবাদ, এইসবের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় আজকে আমরা এসে পৌঁছাইছি, সেটার তো একটা সুরাহা করতে হবে। তাহলে ফরহাদ মজহারকে নির্বাচনের বিরুদ্ধে কিংবা আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া এটা একটা কষ্টকল্পনা, এবং আমি বলবো যে এগুলো হচ্ছে কাণ্ডজ্ঞানের উপর ভর করে এবং অনুমানের উপর কথা বলা, যে উনি তো এইটা চাচ্ছেন, কিন্তু কেউ এটার ভিতরে ডিপলি, আমি আর মনোয়ার ভাই আস্তে আস্তে গতকালকে অনেকগুলো এই বইয়ের মানে আমাদের দিক থেকে সূক্ষ্ম সমালোচনার জায়গা তৈরি করলাম। সেটা হয়তো মনোয়ার ভাই কিছু কিছু বলার চেষ্টা করছেন, আমাদের নানা কাজের মধ্য দিয়ে আমরা সেটা বলার চেষ্টা করব, কিন্তু এটা তো খুব স্বাভাবিক যে সমালোচনা থাকবেই, সেটা টেক্সচুয়াল সমালোচনা হোক। বিএনপি রাজনীতির ব্যাপারে ফরহাদ ভাইয়ের একটা বক্তব্য হচ্ছে যে এই রাজনীতির মধ্যে যুগপৎভাবে নির্বাচনবাদী ধারা আছে এবং গণ অভ্যুত্থানের
ধারার একই সাথে প্রবাহিত হচ্ছে। কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে বিএনপির গুরুত্বপূর্ণ সকল নেতাই এখন গণঅভ্যুত্থানের কথা বলছেন, কিন্তু আবার আমরা জানি যে কোনো না কোনো কারণে এই যারা পলিটিক্যাল নেতৃবৃন্দ থাকেন তারা পিপলস আপসার্চকে ভয় পান। তারা সত্যি সত্যি মন থেকে এটা মিন করেন না যে একটা পিপলের আপসার্চ হবে, তখন তারা মনে হয় যে তাদের আয়ত্তের বাইরে চলে যাবে এবং তারপর কী জানি কী হবে। এবং এই জন্য তারা গণঅভ্যুত্থানকে একটা, যেহেতু গণঅভ্যুত্থান শব্দটাকে অ্যাভয়েড করা যাচ্ছে না, এটাকে শব্দ আকারে রাখেন, কিন্তু তারা আসলে চান হচ্ছে কোনো নেগোসিয়েশন। এই যে ধরেন 28 জুলাই 10 লক্ষের বেশি মানুষ, মানে সরকারের হিসাবই হচ্ছে যে 35 লক্ষ নতুন সিম ঢুকেছে ঢাকা শহরে। আচ্ছা, এখন 35 লক্ষ ধরলাম যে অনেকে ডাবল সিম থাকে, এখন প্রায় অনেকেই ডাবল সিম ক্যারি করে, তো ধরে নিলাম যে মানে এই আন্দোলনের পারপাসে যদি 15 লক্ষ লোক ঢাকা শহরে থেকে থাকে ওই দিন, তারপরে যে এই মানে আমরা যদি মনে করি যে আন্দোলন হচ্ছে একটা ইভেন্টের ব্যাপার, অমুক দিন ডিক্লেয়ার করবো এবং অমুক দিন আন্দোলন হয়ে যাবে, এটা অন্তত বিএনপির মতো একটা বড়, যার একটা এত বিশাল গণভিত্তি আছে, এই ধরনের রাজনৈতিক দলের এই ভুল করা উচিত না, বা এই বিভ্রান্তির মধ্যে থাকা উচিত না যে আমরা একটা অগাস্টের শেষ থেকে, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু এক সপ্তাহের মধ্যে একটা ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করবে এবং সব হয়ে যাবে। আন্দোলন এভাবে হয় না, যেটা ফরহাদ মজার এই বইয়ে বলছেন যে গণ অভ্যুত্থান আগাম নকশা করে হয় না। আবার যখন গণ অভ্যুত্থান হবে আপনার সমস্ত শক্তি দিয়ে আপনি সেটাকে ঠেকাতে পারবেন না, আপনি নীতিগতভাবে যতই গণ অভ্যুত্থানের বিরোধী হন। তো এইটা একটা আমাদের জন্য প্রোগ্রেস যে এখন সমস্ত রাজনৈতিক পক্ষ, গণতন্ত্র মঞ্চ, বিএনপি থেকে শুরু করে সকল যারা যুগপথে আছে, তারা মনের ভেতরে কার কী আছে যা জানি না, কিন্তু তারা স্বীকার করছেন যে গণ অভ্যুত্থান করতে হবে। কিন্তু গণ অভ্যুত্থানের পরে কী হবে, গণ অভ্যুত্থানের পরে যে কতগুলা রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে কিংবা এই রাজনীতির জায়গা থেকে কতগুলো কর্তব্য থাকে, সেগুলোর ব্যাপারে কী হবে এগুলো ওনারা পরিষ্কার করছেন না। ওনারা বলছেন যে গণ অভ্যুত্থানের পরে ইলেকশন হবে এবং ইলেকশনের মধ্য দিয়ে আমরা পার্লামেন্টে গিয়ে সংবিধান সংস্কার করব। আমার কাছে মনে হয় যে সামটাইমস ইট ইজ টু নাইভ, মানে এটা এইভাবে আমাদেরকে আরেকটু অন্যভাবে ভাবতে হবে, মানে বাংলাদেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। তো যাই হোক, এখন শেষ কথা হচ্ছে এই বইটার একটা গুরুত্ব হচ্ছে যে এটা এই মুহূর্তের যে হার্ড পলিটিক্স সেটার সাথে একটা ডায়লগ করতে চায়, সেটার সাথে একটা কনভারসেশন তৈরি করতে চায় আন্তরিকভাবে। কিন্তু হার্ড পলিটিক্সের এই ধরেন গণ অভ্যুত্থান হয়েও যেতে পারে, কিংবা গণ অভ্যুত্থান রাজনৈতিক নেতৃবৃন্দের ভুলের কারণে, কৌশলগত ভুলের কারণে বা পিছুটানের কারণে হয়তো হলো না, গণ অভ্যুত্থানের পরিস্থিতি হয়তো থেকে আমরা মানে ব্যাকল্যাশ করলাম বা পিছনে রিট্রিট করলাম, সেটা হইতে পারে। এটা তো হার্ড পলিটিক্সের দিক। কিন্তু এই বই কিন্তু আমাদেরকে আরও দীর্ঘদিন পড়তে হবে। এই জন্য যারা এই বই যেটা ফ্লোরা আপা বলতেছিলেন যে এই বইয়ের এত দিক, কোনটা নিয়ে কথা বলবো, কোনটা নিয়ে কোন দিক থেকে কথা বলবো, সত্যি কথা মানে এই ধরেন এই বইয়ের যেটা নিয়ে আমি আসলে আলাপ করার সুযোগই পেলাম না, মনোয়ার শামসী ভাই কিছুটা টাচ করছেন, এই বইয়ের যে কালচারাল পলিটিক্যাল প্রস্তাব, এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত কন্টেস্টিং ন্যাশনালিজম আছে, যে সমস্ত কন্টেস্টিং ফরহাদ ভাইয়ের ভাষায় জাতিবাদ, জাতীয়তাবাদের চেয়ে আমার কাছে জাতিবাদ শব্দটা ইদানিং ভালো লাগে বেশি। জাতিবাদ, যে সমস্ত কন্টেস্টিং জাতিবাদ আছে, একদিকে আছে বাঙালি জাতিবাদ নামক একটা প্রচণ্ড ফ্যাসিস্ট এবং সাম্প্রদায়িক আইডিয়া, যেটা প্রগতিশীলতার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে বারবার আমাদের মানে এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বা অ্যাসপিরেশনের বিরুদ্ধে দাঁড়ায়। এইটাকে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে একটা ধরনের মুসলিম জাতিবাদ আছে, যেটা কিনা আমাদের এখানে মানে গত 200 বছরের কলোনিয়াল হিস্ট্রি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর রাখতে চায় না। একটা অত্যন্ত মানে এটা বলতেই হবে, আমাদেরকে তাদের কাউকে অ্যাপিস করার সুযোগ নাই, অত্যন্ত মানে কুপমণ্ডুক আচরণ করে এবং অত্যন্ত কুপমণ্ডুক একটা ইতিহাস বোধের মধ্যে থাকে, যেখানে মুসলিম মুসলিম মুসলিম, আমরাও তো মুসলিম ব্যাকগ্রাউন্ডেরই লোক, আমরাও তো মুসলমান, কিন্তু তাদের কথা শুনলে মনে হয় যারা শুধুমাত্র লেবাসের দিক থেকে যাদেরকে ইসলামিস্ট দেখা যায় না, বা ইসলাম মনে হয় না যে আমাকে তো দেখতে বোঝা যাচ্ছে না আমার ধর্ম কী, তাহলেই আমি শাহবাগী, তাহলেই আমি সেকুলার। এই যে সরল বাইনারি এবং এই যে একটা সরল সমীকরণ, এটা এত বিপজ্জনক এবং এটার মধ্যে ফ্যাসিজমের সমস্ত বীজ আছে। তো আমরা ওই বাঙালি জাতিবাদের মানে সবসময় এমন না যে আপনাকে যে কোনো এক প্রান্তে যেতে হবে, মাঝখানে অনেক জায়গা আছে, ওই জায়গাগুলো খুঁজতে হবে। তো বাঙালি জাতিবাদকে মানে মোকাবেলা করতে গিয়ে আমরা এই মুসলিম জাতিবাদের খপ্পরে পড়তে চাই না। আমি ডেসপাইট বিং মুসলিম, আমাকে এটা বলতেই হবে, আমি কোনো ধরনের জাতিবাদ পছন্দ করি না। এখন এইখানে এই বইয়ের সবচেয়ে আমি বলবো যে যদি একটা মৌলিক কন্ট্রিবিউশনের কথা আমাকে বলতে বলেন যে কোন কারণে এই বইটা বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ আরও অনেক দিন পর্যন্ত মানুষকে পড়তে হবে বা এই বইয়ের আইডিয়ার মধ্যে যেতে হবে, সেটা হচ্ছে এই বই রাজনৈতিক জনগোষ্ঠীর যে আইডিয়া হাজির করে। শব্দটা খুব সহজ, খুব সরল এবং আমরা অনেকেই এটা জানি, কিন্তু রাজনৈতিক জনগোষ্ঠী বলতে ফরহাদ ভাই যেটা বলতেছেন সেটা কিন্তু আইডিয়ার দিক থেকে খুবই নতুন। যে একদিকে আছে মানে আমি যেটা জুডিথ বাটলারের মধ্যে দেখলাম, উনি বলতেছিলেন যে ট্রু পিপল ক্যানট বি ন্যাশনাল বা ট্রু পিপল শুড বি নন ন্যাশনাল। পিপল ধারণাটা জাতির ঊর্ধ্বে যেতে হবে। এখন বাঙালি জাতিবাদ আর মুসলিম জাতিবাদের প্রবলেমই হচ্ছে বাঙালি জাতিবাদের যেটা ফাইনাল ডেমনস্ট্রেশন আমরা
মানে একদম অশ্লীল এবং ফাইনাল ডেমনস্ট্রেশন আমরা শাহবাগে দেখলাম, আর মুসলিম জাতিবাদী নানা ধরনের তৎপরতা আমরা দেখি। এদের সমস্যা হচ্ছে তারা তাদের আইডিয়া সাবস্ক্রাইব করে না এমন মানুষকে পিপল ভাবে না। হ্যাঁ, ফরহাদ ভাই যেখানে জনগণের আইডিয়াটা ঠিক করছেন আপনার সামনে এইভাবে যে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তারাই জনগণ, তাদের হিসাবটা কিন্তু এত সহজ না। তারা হচ্ছে যে আপনি কালচারালি এবং ফিলসফিক্যালি বাঙালি ন্যাশনালিজম মানে বলতে তারা যেটা বোঝে সেটাকে গ্রহণ করছেন কিনা, আর ওইদিকে আছে যে মুসলিম জাতিবাদকে আপনি গ্রহণ করছেন কিনা, এই দুই ভাগের বাইরে তারা দুনিয়াকে আর দেখতে পায় না। তো এইটাকে মোকাবেলা করার জন্য আমার কাছে মনে হয় রাজনৈতিক জনগোষ্ঠী আইডিয়াটা একটা এক্সট্রিমলি পাওয়ারফুল আইডিয়া, যেটা আমাদেরকে আরও অনেকদিন মানে এক্সপ্লোর করতে হবে। আর রাজনৈতিক পরিসর বলতে একটা আইডিয়া এখানে এই বইয়ের মধ্যে আছে, যেটা হচ্ছে যেমন এইটা একটা রাজনৈতিক পরিসর। বর্তমানে রাজনৈতিক পরিসর বলতে হচ্ছে যে যারা ট্রাইবাল মেন্টালিটির ঊর্ধ্বে উঠতে পারছে, তারা নিজেদের মধ্যে শত ভিন্নতার পরেও একটা পলিটি কল্পনা করতে পারে, মানে তাদের ডিফারেন্সকে বজায় রেখে। অনেক ডিফারেন্স থাকবে একটা সোসাইটির মধ্যে, অনেক ধরনের মতামত থাকবে, কিন্তু রাজনৈতিক পরিসর হচ্ছে সেই জায়গা যেখানে আমরা আমাদের নানা ধরনের দ্বন্দ্ব, আমাদের নানা ধরনের যে মতভিন্নতা আছে সেইগুলো আমরা সেটেল করতে পারি। যে জায়গায় আমাদের একটা কথা বলার পরিসর আছে, এই কথা বলার পরিসর যদি না থাকে বা কথা বলার পরিসরকে যদি আমরা মিন না করি, আমরা আজকেও অমুকে অমুক জায়গায় গেলে আমি থাকবো না, তমুক জায়গায় গেলে আমি থাকবো না, এইসব বলি মনে মনে, এবং প্রচণ্ড ফ্যাসিস্ট মেন্টালিটি আমরা নিজেদের মধ্যে ধারণ করি, আবার আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলি। সো আমরা যদি নিজের প্রতি নিজে হিপোক্রিটিক্যাল না হই, তাহলে আমাদেরকে রাজনৈতিক পরিসরের আইডিয়াটাকে মাস্ট বুঝতে হবে এবং আমল করতে হবে। যে রাজনৈতিক পরিসর হচ্ছে এমন জায়গায় যে আমরা ভাই জ্ঞাতিজনের মতো পরিস্থিতি আজকে নাই মডার্ন দুনিয়া। ডেমোক্রেসি মানে হচ্ছে আপনাকে এমন মানুষের সাথে থাকার অভ্যাস করতে হবে যে মানুষকে আপনি ব্যক্তিগতভাবে চেনে নেন না, যার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই, যার সাথে আপনার জ্ঞাতির সম্পর্ক নাই, কিন্তু সেও আছে আপনিও আছেন। তাহলে তার সাথে আমি কি শর্তে থাকব, কি শর্তে ফরহাদ ভাইয়ের ভাষায় বর্তমান থাকব, এটা হচ্ছে ফরহাদ ভাইয়ের খুব প্রিয় এবং আমারও খুব প্রিয়। ফরহাদ ভাইয়ের দিদি এবং আমার মানে দূরতম শিক্ষক গায়ত্রী স্পিভাক, উনি ওনার একটা বইয়ের মধ্যে কিন্তু বলছেন যে গণতন্ত্র মানে হচ্ছে অপরের মধ্যে নিমজ্জিত হওয়া, যেটা সাম্প্রদায়িকতার ঠিক উল্টা। সাম্প্রদায়িকতা হচ্ছে সবসময় অপর তৈরি করে, আর গণতন্ত্র মানে হচ্ছে যে নিজেকে মানে অন্যকে নিজের জায়গায় ভাবা, মানে অ্যাকর্ডিং টু গায়ত্রী স্পিভাক অন্যকে নিজের জায়গায় ভাবা আর নিজেকে অন্যের জায়গায় ভাবা। শুধু অন্যকে নিজের জায়গায় ভাবা না, ওটা একটা কমফোর্টেবল পজিশন হতে পারে। আমি মনে মনে ভাবলাম যে একজন রিক্সা চালক আমার জায়গায় আছে, হ্যাঁ, কিন্তু আমার নিজেকেও তার জায়গায় ভাবতে পারতে হবে এবং তার সাথে একটা আন্তরিক ডায়লগ করার জায়গা থাকতে হবে। এই জায়গাটা হচ্ছে রাজনৈতিক পরিসর। রাজনৈতিক পরিসর একটা জনগোষ্ঠী তৈরি করতে পারলে সে তার প্রবলেমগুলো সলভ করার একটা রাস্তা তৈরি করতে পারে। আমাদের এখানে দেখেন যে আমরা একটা পারপেচুয়াল ওয়ারের মধ্যে আছি মনে হয়। ফেসবুকে ঢুকলে প্রতিদিন দুনিয়ার আল্লাহ খোদার এমন কোনো বিষয় নাই যেটা মানে পাকিস্তানে ক্রিকেট খেলা, শ্রীলঙ্কায় ক্রিকেট খেলা হচ্ছে, বাংলাদেশে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে এবং খেলা হচ্ছে পাকিস্তানের সাথে, এইটাকেও সাকসেসফুলি এই দুই পক্ষ ইসলাম বনাম প্রগতিশীলতা নিয়ে যেতে পারে। মানে এটা একটা তাদের একটা কি বলবো যে ভীষণ রকমের শক্তির দিকও। আফগানিস্তান হোক, ইরান হোক, ডেনমার্কের কোনো ঘটনা হোক, পৃথিবীর যে কোনো জায়গায়, ঢাকা শহরের জ্যাম হোক, ঢাকা শহরে কেন জ্যাম? ইসলাম বনাম প্রগতিশীলতা, এটা তারা করতে পারে এবং মানে এটা আপনি প্রতিদিন দেখতে পাবেন। তো এই যদি আমরা করতে থাকি, ফরহাদ ভাই যেটা বলতেছেন যে আন্তরিক, এখন আমাদের গঠন করার প্রশ্ন হচ্ছে আন্তরিক গঠন। আমরা তো এখন কোনো বাইরের শক্তির সাথে ফাইট করতেছি না, আমাদের এখন গঠনটা হচ্ছে আন্তরিক গঠন। যদি এইভাবে আমরা নিজেদেরকে ক্ষয় করার শর্ত তৈরি করতে থাকি, এরপর তো যুদ্ধ করা ছাড়া নিজেদের সাথে আমাদের আর কোনো উপায় থাকবে না। কিন্তু এই জন্য রাজনৈতিক পরিসর হচ্ছে সেই জায়গায় যেখানে ধরুন হেফাজতের সাথে আমাদের অসংখ্য দ্বিমত থাকলেও তাদের যে কথা বলার অধিকার আছে, তাদেরকে যে আপনার পলিসির মধ্যে জায়গা দিতে হবে, এই ব্যাপারে তো আমাদের কোনো দ্বিমত থাকতে পারে না। বাংলাদেশে যারা যে ইসলামিক যে সমস্ত দল আছে, তাদের যে একটা কনস্টিটিউয়েন্সি আছে, অনেক মানুষ যে তাদের মধ্য দিয়ে একটা নিজেদেরকে ভাবে বা নিজেদেরকে প্রতিভাত করে, এটা তো অসত্য কিছু না। সুতরাং তারা তো থাকবে আপনার পলিসির মধ্যে। যদি আপনি তাদের অস্তিত্বই অস্বীকার করেন তাহলে তো সমস্যা। অ্যাট দ্য সেম টাইম এটা বললে ইসলামিস্টরা খুব খুশি হয় যে আমার পক্ষে কথা বলছে, কিন্তু পরের যেটা দরকার যে আপনাকেও তো তাহলে মানতে হবে। তাদের মধ্যে যে ধরনের জিঘাংসা দেখি, এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি মারা গেছেন, তো ওনার নামে আকথাকু কথা বলার দরকার নাই, কিন্তু একটা যদি আমি ক্রিটিক্যাল বা অবজেক্টিভ মূল্যায়ন করি যে উনি বাংলাদেশের সোসাইটিকে কীভাবে, উনি তো একটা এক্সট্রিমলি প্রভাবশালী মানুষ ছিলেন এবং ওনার প্রভাব এখনও আছে সোসাইটির মধ্যে। তো ওনার ধরেন প্রভাব আছে, ভালো হোক মন্দ হোক, এটা তো স্বীকার করতে হবে। এখন আমি যদি তাকে একটা ক্রিটিক্যাল ট্রিবিউট তার প্রতি করতে চাই, ওই যে শামসি ভাইকে এসে কমেন্টে এসে বলছে আপনার নামটা খেয়াল রাখলাম, পরে দেখে নেওয়া হবে, তো এইটা হলে আপনি কিসের গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করতেছেন? আপনি আসলে কোনো গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করছেন না, আপনি আসলে ফ্যাসিস্ট হওয়ার
জন্য পাওয়ারে যেতে চাচ্ছেন। এই কন্টেস্টিং যারা জাতিবাদগুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিবে এবং আমাদের হচ্ছে অবজেক্টিভভাবে আমাদের মানে যেমন ক্রিটিক্যাল হওয়ার একটা দিক হচ্ছে, আমি মনে করি এটার জন্য আমি সুদীপ্ত কবিরাজের প্রতি কৃতজ্ঞ যে উনি আমাকে এটা বুঝতে সাহায্য করছেন, যে ক্রিটিক করার একটা দিক হলো বাইরের, যে আপনি ক্যাপিটালিজমের ক্রিটিক করছেন, আপনি সাম্রাজ্যবাদের ক্রিটিক করছেন, আপনি ফ্যাসিবাদের ক্রিটিক করছেন। ক্রিটিকের আরেকটা দিক হচ্ছে ভেতরে, নিজের দিকে। আমার নিজের মধ্যে যা আছে, আমার নিজের মধ্যে যে সমস্ত ব্লাইন্ড স্পট আছে, আমরা জনগোষ্ঠী হিসেবে আছে তো বটেই, আমাদের সব তো ভালো না। হ্যাঁ, এখন আমরা যদি সব কিছু বলি যে আমাদের যাহা কিছু আছে তাহা কিছু মহান, তাহলে আমরা বিজেপি হয়ে যাব। বিজেপি বলতে চায় যে এরোপ্লেন বানানোর ফর্মুলা মহাভারতে আছে। হ্যাঁ, বা ওই যে অনেক ইসলামিস্টরাও বলে যে ওই যে ওরা যে এমন কথা বলছে আর এমন কি, এটা তো আমাদের বেদেও আছে কোরআনেও আছে। এখন কথা হচ্ছে বেদেও আছে কোরআনেও আছে, আপনি আগে বলতে পারলেন না কেন? তো ওরা যারা আগে বলছে তার মানে ওদের মধ্যে ওই ইয়েটা আছে যেটা ওরা আগে বলতে পারছে। সুতরাং এই মানে যারা এইভাবে ভাবতে চায় যে ক্রিটিকের একটা দিক হচ্ছে নিজের দিকে, নিজের ব্লাইন্ড স্পটগুলোকে মানে চিহ্নিত করে, এটা আমাদের কিন্তু যারা নিজেদেরকে ক্রিটিক্যাল ভাবি বা ক্রিটিক্যাল ইন্টেলেকচুয়াল এক্সারসাইজের মধ্যে আছি, তারা কিন্তু নিজেদের যে দোষগুলো আছে জনগোষ্ঠী হিসেবে সেগুলোকে অ্যাপিস করলে চলবে না। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে, এগেইন আমি ওই শব্দটা ব্যবহার করবো, শব্দটা আমি ব্যবহার করতে করতে আপনাদেরকে বিরক্ত করে ফেলতেছি হয়তো, কিন্তু আমাকে করতেই হবে। সেটা হচ্ছে ক্রিটিক্যাল ইন্টিমেসির যে প্রশ্নটা, সেটাকে মাথায় রাখতে হবে। মানে শুধু ক্রিটিক্যাল ইন্টিমেসি নাই আর শুধু ইন্টিমেসি ক্রিটিক্যালিটি নাই, দুইটাই বিপদের ব্যাপার। সুতরাং কোরআন অবমাননা করলে, কথার কথা, কেউ যদি কোরআন অবমাননা করে, তাকে পুরায় মারতে চায় যারা, তাদেরকে বললে হবে না যে ভাই তুমি খুব ভালো কাজ করতেছো, তাদেরকে বলতে হবে যে নো, কোরআন অবমাননা করা যাবে না, কারণ এটা একটা পবিত্র ধর্মগ্রন্থ। প্রচুর মানুষ এই ধর্মগ্রন্থকে তাদের জীবন মরণের ব্যাপার মনে করে। সুতরাং এটা সম্পর্কে কোনো ডেরিগেটরি রিমার্কস, এটা কোনো মত প্রকাশের স্বাধীনতা না একদিক থেকে। আরেকদিক থেকে হচ্ছে কেউ যদি এটা করেই ফেলে, তাহলে আইন আছে, আদালত আছে, অনেক প্রাতিষ্ঠানিক ব্যাপার স্যাপার আছে যেগুলোর মধ্যে দিয়ে সুরাহা করা যায়। আপনি ভাই তাকে পিটা কিংবা তাকে ভাই আগুনে পুড়ায় মারবেন, এই ধরনের বর্বরতা চলবে না। এবং এটা কোনো ভাই আমি ধর্মের নামে এই ধরনের বর্বরতা আমরা সহ্য করবো না, কারণ আমরা ধর্মটা ইসলামিস্টদের হাতে দিয়ে দিই নেই। এটা আমারও ধর্ম, আমি আমার ধর্ম, আমার বাপ মা, আমার ফ্যামিলির মধ্যে আমি এই ধর্মকে দেখতে পাই, এবং আমি নামাজ কালাম না পড়লেও আমার মধ্যে এই ধর্মের নানা দিক আছে, এবং ইসলামের নানা দিক তো যারা মুসলমানরা তাদের মধ্যেও আছে। সুতরাং ওই সমস্ত দিক থেকে দেখা যায়। তো এই দিক থেকে আর কথা না বাড়াই, যে এই রাজনৈতিক জনগোষ্ঠীর আইডিয়াটা বুঝতে হবে, যে জাতিবাদগুলোকে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে এটা এই মুহূর্তে আমাদের জন্য একটা ভীষণ জরুরি বর্গ, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকবে, কিন্তু একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে, এবং এই শব্দটার একটা আইনি রাজনৈতিক মানে মাঝে যা আছে, এটা শুধুমাত্র একটা দার্শনিক কিংবা হিস্টোরিক্যাল শব্দ না, এটা একটা আইনি রাজনৈতিক ব্যাপার, যে আমরা কোনো গিভেন পপুলেশন না, আমরা এটা অর্জন করছি। আমরা যেটা অর্জন করছি 47 এবং 71-এর মধ্য দিয়ে, এইটার একটা রাজনৈতিক, আইনি রাজনৈতিক মানে সিগনিফিক্যান্স আছে। তো এইটা একটা, এই বইয়ের যেমন কালচারাল পলিটিক্যাল একটা দিক আছে, এই বইয়ের আইনি রাজনৈতিক দিক থেকেও সে আপনাকে গণ অভ্যুত্থান এবং পিপল এই ধারণাগুলোর দিকে আপনাকে বলার চেষ্টা করে যে আইন মানে শুধু রাষ্ট্র না, আইনের ধারণাগুলোকে পিপল এবং গণ অভ্যুত্থানের দিক থেকে বুঝতে হবে। ফলে যারা জুরিসপ্রুডেন্স পড়তে চায়, যারা আইন পড়তে চায়, তাদের জন্য কিন্তু এই বইয়ে অনেকগুলো মৌলিক প্রশ্ন আছে। এই বইয়ের পলিটিক্যাল ইকোনমি নিয়ে যারা কাজ করবে, তাদের জন্য এই বইয়ে অনেকগুলো দিক চিন্তাভাবনা করা আছে। এই বইয়ের ফিলসফিক্যাল দিক, এই বইয়ের কালচারাল পলিটিক্যাল দিক, এই বইয়ের থিওলজিক্যাল দিক, এবং এই বইয়ের হার্ড পলিটিক্সের দিক। আপনি মানে যে কোনো ভালো বই যেটা করে, আমি যেটাকে ধরেন, আমাদের দেশে যেটা হয়েছে যে পড়াশোনা না থাকার কারণে যখন বলি যে অমুক বইটা ভালো, তখন মনে হয় যেন আমি ওই বইটাকে বেদবাক্যের মতো সমস্ত কথার সাথে একমত হচ্ছি, আর যে বইটা খারাপ বলা হয় ওই বই তো খারাপই। তো ভালো বলতে হলে যেন সমস্ত কথার সাথে একমত হতে হবে। আমার কাছে মনে হয় সেই বই ভালো যে বই অনেক নতুন কথার সম্ভাবনা তৈরি করে, যে বই অনেক নতুন কথার সম্ভাবনা তৈরি করে সেই বই ভালো বই। এবং যেটা আমি ফরহাদ ভাইয়ের জন্মদিনে বলছিলাম, ফরহাদ ভাই সম্পর্কে, যে কোনো গ্রেট থিঙ্কারের বৈশিষ্ট্যই হচ্ছে তারা এমন সব জেনারেটিভ মিস্টেক করে যেগুলো মানে সময় থেকে এগিয়ে থাকতে গিয়ে এমন সব জেনারেটিভ মিস্টেক করে যেগুলো পরের জেনারেশনস আফটার জেনারেশন ওই ভুলগুলোর পেছনে ছুটতে থাকে, যে এই ভুলটা উনি কেন করলেন। কারণ যেগুলো উনি ঠিক কথা বলেন ওগুলো পরবর্তী সময়ে গিয়ে কমন সেন্সে পরিণত হয়, ওগুলো নিয়ে মানুষের অত আগ্রহ থাকে না। কার্ল মার্কস যেগুলো তার সময় ঠিক কথা বলছিলেন সেগুলো আজকে প্রায় কমন সেন্স, কিন্তু এই ঠিক কথা বলতে গিয়ে যেগুলো ধরেন যেগুলোর ব্যাপারে উনি কম গুরুত্ব দিয়েছিলেন, যেমন যেটা ফরহাদ ভাই বলেন যে আমার এই বইয়ের মধ্যে কিন্তু ইমপ্লিসিটলি মার্কসিস্ট থিওরির একটা ক্রিটিক আছে বা মার্কসের থিওরি আছে, যদি সরাসরি নাই। মার্কসকে প্রচুর পরিমাণ ব্যবহার করছি আমি, এটা ঠিক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইমপ্লিসিটলি আমি মার্কসের একটা ক্রিটিক করছি এখানে। সেটা কি? সেটা হচ্ছে যে মানে ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য এই সবটা মিলিয়ে রাষ্ট্র ব্যাপারটাকে ভাবতে পারা, শুধু আইনের দিক থেকে না। এইটা হচ্ছে আমি বলবো যে যদিও মানে শামসি ভাইয়ের শব্দটা ব্যবহার করে যে ইফ নট মার্কসিস্ট
মার্ক্সিয়ান তো বটেই, আর একটা মার্ক্সিয়ান রাষ্ট্রতত্ত্ব আমাদের সামনে হাজির হচ্ছে, যেটা নতুন রাষ্ট্রতত্ত্ব আর কি। হ্যাঁ, এখন এর মানে এই না যে আমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ভাই আমি তো মার্ক্সিস্ট বা মার্ক্সিয়ান হইতে চাই না, তাহলে আমার এই তর্কের কাজ কি? কাজ হচ্ছে এটাই যে একটা থিওরির মধ্যে বা একজন গ্রেট থিঙ্কারের মধ্যে যে আলোচনাটা নাই, সেটা তার পরবর্তী সিলসিলায় ওই পরম্পরায় চিন্তা করেন এমন একজন সেটাকে টেনে এই জায়গায় আনছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই সমস্ত দিক বিবেচনায় রেখে পড়ার আগে কি কি কারণে আমরা পড়বো এটা আমাদেরকে বুঝতে পারা দরকার। আমাদের দেশে এইগুলো এই আইডিয়াগুলো স্বচ্ছ না। পড়া কথাটার মানে কি এগুলো স্বচ্ছ না। আমিও যে খুব বুঝি তা না, কিন্তু আমার মধ্যে একটা এইটুকু কনসিয়াসনেস অন্তত আছে যে পড়ার মানে হচ্ছে নিজের কাজে লাগাতে পারা। পড়ার মানে হচ্ছে ওই বেদবাক্যের মতো, আয়াতের মতো, যেমন বাংলাদেশে বামপন্থীরা আয়াতের মতো ধর্ম হচ্ছে আফিম, শোষিত মানুষের আফিম, এই কথাটা তারা ব্যবহার করে একদম আয়াতের মতো। হ্যাঁ, আয়াত শুধু ইসলামিস্টরা ব্যবহার করেন, এরাও ব্যবহার করে, এবং এরা এই শব্দের আগে কি আছে, এই বাক্যের পরে কি আছে, ওইটুকু আপনাকে আর বলবে না। তখন দেখা যায় যে কথাটা যে পজিটিভ অর্থে ব্যবহার করছিল এটাও তারা জানে না। আচ্ছা, তো এইভাবে আয়াতের মতো ব্যবহার না করে নিজের কাজে লাগাতে পারা, এবং পড়া মানে সেইটাই যেটা শামসি ভাই বলছেন যে আমি একটা কালচারাল এবং একটা স্পেসের মধ্যে আছি, ওইখানে কতগুলো সুনির্দিষ্ট প্যারা আছে আমার সামনে, সুনির্দিষ্ট সমস্যা আছে, ওইগুলো ডিল করতে কাকে আমি কীভাবে কাজে লাগাবো, এইভাবে যদি পড়া যায় তখন দেখা যায় যে কেউ একটা কিছু চিন্তা করে নাই, তার অচিন্তিত চিন্তার মধ্য দিয়েও চিন্তা করা যায়। মানে যেমন ধরা যাক মার্ক্সের মধ্যে অনেক কিছু সরাসরি নাই, কিন্তু তার ফ্রেমওয়ার্ক বা তার চিন্তা পদ্ধতি ব্যবহার করে আমি আমার কাজে তাকে অনেক কিছু লাগাতে পারি। কারণ এই পড়াটাই হচ্ছে যেখানে অথরের গুরুত্ব অনেক কমে যায় এবং যিনি ব্যবহার করছেন তার একটা মারাত্মক, আজকাল তো অনেকে বলেন যে এটা একটা পোস্ট অথর যুগ, এবং এখানে কিন্তু রিডারের এজেন্সি মারাত্মকভাবে তৈরি হয়ে গেছে। এবং রিডার মানেই হচ্ছে ইউজার, ইউজ করতে পারতে হবে আমার কী কাজে লাগছে, নাহলে ধরেন বিদ্যে বোঝায় বাবু মশাই হয়ে লাভ নাই। মানে একদিক থেকে ফরাদ ভাই বইয়ের বিরোধিতা করেন যে এই পুস্তকি জ্ঞানে তো সব তো থাকে না, পুস্তকি জ্ঞানের মধ্যে আমাদেরকে সাবস্টেন্সিয়াল অনেকগুলো জায়গায় থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু বই লিখে আপনাকে আবার এটা বলতেছেন, ফলে বুদ্ধি দিয়ে বুদ্ধির বিরোধিতা করার মতো বই পুস্তক লিখেই এই বই পুস্তকগিরির যে বই পুস্তককে একটা খুবই, যারা বই পড়ে তারা সমাজের সবচেয়ে আব্দুল্লাহ আবু সাঈদের মতো ব্রাহ্মণ, উনি তো ওইটা প্রকাশ্যেই বলেন যে আমরা যেহেতু পড়াশোনা করি আলোকিত বাতিঘর, আমরা হলাম সমাজের ব্রাহ্মণ। ওইটার বিরোধিতা করতে হলেও আপনাকে কিন্তু বই পুস্তকের দিকেই থাকতে হবে, কিন্তু এটাকে আবার সাইডে রাখতেও পারতে হবে মানুষকে সামনে রেখে। তো এই বলে আমি মানে কথা নিশ্চয়ই ছড়িয়ে গেল অনেক, কিন্তু এইভাবে আমি ভাবতেছি এবং এই বইটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। মানে যদিও এটা আমি লিখি নাই, কিন্তু আমার বুক থেকে একটা পাথর নামার মতো যে আমি এই বইটা শেষ পর্যন্ত বের করতে পারছি। আর যে সমস্ত ছোটোখাটো ভুল আছে এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, নিশ্চয়ই সামনে আমরা ঠিক করে ফেলবো। ধন্যবাদ।